ভাবুন তো, একটি দেশ যেখানে মানুষ বিশ্বের সবচেয়ে বেশি নুডলস খায়, যেখানে বিয়ের চেয়ে একা থাকাটাই বেশি পছন্দের, আর যেখানে পড়াশোনা এত কঠিন যে দিনে 14 ঘন্টা পড়ালেখা করাটা সাধারণ ব্যাপার। এই দেশটি আমাদের বাংলাদেশ থেকে কতটা আলাদা, আজ আমরা জানব এমন এক দেশ সম্পর্কে যা আপনার সব ধারণা ভেঙে দেবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু তথ্য জানাবো যা আপনি আগে কখনো শোনেননি। কোরিয়ার একজন 25 বছর বয়সী যুবক এখন গড়ে কত টাকা ঋণে থাকে? 30 লক্ষ টাকা, শুধু ঋণ নিয়ে। এবং সেই যুবকটি প্রতিদিন রাত 11টা পর্যন্ত অফিসে থাকে। আপনি যখন ঘুমাতে যান, সেখানের মানুষ কাজ করছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, কোরিয়া আজ বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর একটি। কিভাবে? দেখুন এই ভিডিওতে। দক্ষিণ কোরিয়া বিশ্বের 12তম বৃহত্তম অর্থনীতির দেশ। তাদের জিডিপি প্রায় $1.87 ট্রিলিয়ন। কিন্তু এই উন্নতির পেছনে আছে এক বিশাল ঋণের বোঝা। কোরিয়ার পরিবারের উপর ঋণের পরিমাণ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক মানুষ ঋণের সমস্যায় ভোগেন, কিন্তু কোরিয়া এই সমস্যাটা এতটাই ব্যাপক যে 30 বছরের কম বয়সী একজন তরুণের গড় ঋণ প্রায় 30 লাখ টাকা। আপনারা হয়তো জানেন, বাংলাদেশে মানুষ পরিবার নিয়ে একসাথে থাকতে ভালোবাসে, কিন্তু কোরিয়ায় তরুণরা বিয়ে করা, প্রেম করা বা বাচ্চা নেওয়ার কথা ভাবতেই চায় না। কারণ কি জানেন? বাচ্চার খরচ তাদের আয়ের 60%-এরও বেশি খেয়ে ফেলে। তাই কোরিয়ায় জন্মহার বিশ্বের মধ্যে সবচেয়ে কম। এই দিক থেকে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে। আমাদের দেশে এখনও পরিবার প্রথা বেশ মজবুত, আর জন্মদানেও তেমন অনীহা দেখা যায় না। কোরিয়ার শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক। একজন হাই স্কুলের ছাত্র দিনে 14 ঘন্টা পড়াশোনা করে। এর কারণ হলো, ভালো বিশ্ববিদ্যালয়ে ঢোকা মানেই ভালো চাকরি পাওয়া, আর ভালো চাকরির জন্য কোটি কোটি টাকা খরচ করে প্রাইভেট পড়তে হয়। একটি ভালো কোচিং সেন্টারে বছরে প্রায় 16 লাখ টাকা খরচ হয়। এই খরচটা কিন্তু আমাদের দেশের অনেক মানুষের সারা জীবনের আয়ের সমান। বাংলাদেশেও পড়াশোনার প্রতিযোগিতা আছে, তবে কোরিয়ার মতো এতটা কঠিন নয়। কোরিয়ায় মানুষ বছরে 1923 ঘন্টা কাজ করে, যা পৃথিবীর অধিকাংশ উন্নত দেশের চেয়ে বেশি। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ওভারটাইম করাটা তাদের কাছে খুবই সাধারণ ব্যাপার। আপনারা যারা 9টা 5টা ডিউটি করেন, তারা ভাবুন তো, প্রতিদিন এত কাজ করা কতটা কঠিন। 1950 সালে কোরিয়ার গড় মানুষের আয় ছিল মাত্র 5,000 টাকা বছরে। বাংলাদেশে আজ যা 6 গুণ বেশি। কোরিয়া সেই সময় ছিল যুদ্ধের ঝড়ঝঞ্ঝাভূমি। 1962 সালে যখন কোরিয়া অর্থনৈতিক পরিকল্পনা শুরু করে, তখন তাদের কাছে ছিল কিচ্ছু না, শুধু ছিল মানুষের শক্তি। কোরিয়া সিদ্ধান্ত নিল, আমরা কারখানা বানাবো, জিনিসপত্র তৈরি করব, আর বিশ্বকে বিক্রি করব। গত 60 বছরে কোরিয়া যা করেছে তা ইতিহাসে বিরল। আজ কোরিয়ার জিডিপি $2 ট্রিলিয়ন। ভারতের চেয়ে কম মানুষ, কিন্তু ভারতের মতো অর্থনীতি। কিন্তু এই সাফল্যের পেছনে লুকোনো আছে এক অন্ধকার একটা দিক। কোরিয়ার মানুষ পেমেন্ট করছে আতুরভাবে। প্রথমত কাজের চাপ। একজন কোরিয়ান বছরে গড়ে 1900 ঘন্টা কাজ করে। এর মানে দৈনিক 10 থেকে 12 ঘন্টা। বাংলাদেশে এটা 8 ঘন্টা। বাকি সময় কোরিয়ানরা কি করে? অফিসে বসে থাকে, বস চলে যাওয়ার পরেও। এটা কালচার। যে আগে যায় সে খারাপ কর্মচারী। দ্বিতীয়ত ঋণ। একজন 30 বছরের নিচের কোরিয়ান গড়ে 30 লক্ষ টাকা ঋণে জড়িত। অধিকাংশ ঋণ শিক্ষার জন্য। কোরিয়া শিক্ষা অত্যন্ত ব্যয়বহুল। তৃতীয়ত বাড়ির দাম। সিওলে একটা ছোট্ট ফ্ল্যাট কিনতে গেলে লাগে 1 কোটি টাকা। ঢাকায় একই অবস্থার ফ্ল্যাট লাগে 50 লাখ টাকা। মানে কোরিয়ানরা বাড়ি কিনতে পারে না, যা তারা কেনে তা আজীবন পরিশোধ করে। কোরিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো, তরুণরা আর ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। 80% বেশি তরুণ বলছে বিয়ে করব না, বাচ্চা রাখবো না। কারণ কি জানেন? একটা বাচ্চা বড় করতে লাগে বছরে 3 লাখ টাকা, শুধু শিক্ষা আর খাবার। কোরিয়ার একটা পরিবারের মোট আয়ের 60% বাচ্চার জন্য খরচ হয়। ফলে কোরিয়ার জন্মহার এখন সবচেয়ে কম। প্রতিটি মহিলা জীবনে গড়ে মাত্র 0.76টা বাচ্চা জন্ম দেয়। মানে 2 মহিলা থেকে একটা বাচ্চাও আসছে না। এটা মানে দেশের জনসংখ্যা কমছে। 50 বছর পর কোরিয়ার অর্ধেক মানুষ থাকবে না। তার সাথে যুবকদের চাকরির বাজার ভীষণ কঠিন। সরকারি চাকরিতে প্রতি পদে 500 জন আবেদন করে। একটা বড় কোম্পানিতে শুধু ইন্টারভিউতে পৌঁছতে লাগে কোটি টাকার খরচ, কোচিং, ট্রেনিং, নেটওয়ার্কিং। তারপরেও বেশিরভাগ পায় না। আচ্ছা, এবার বাংলাদেশের সাথে তুলনা করি। বাংলাদেশে যে সমস্যা কোরিয়ায় আছে, তার অনেকটাই নেই। কোরিয়ার কর্মচারী ঋণের দায়ে থাকে, কিন্তু নিশ্চিত কাজ পায়। বাংলাদেশে অনেকে কাজই পায় না। সবচেয়ে বড় পার্থক্য কি? কোরিয়া প্রতিটি মানুষকে শিক্ষা দিয়েছে। সেখানে 100% সাক্ষরতা, এখানে মাত্র 75%। কোরিয়ার প্রতিটি তরুণ একটা স্মার্টফোন ব্যবহার করতে জানে, কোডিং করতে পারে। বাংলাদেশে তা নয়। তার মানে দুটো পথ। 1, বাংলাদেশ অর্থনীতি বাড়ান, কিন্তু মানুষকে ধরে রাখুন। 2, কোরিয়ার মতো করে উন্নতি করুন, কিন্তু মানুষের জীবন হয়ে উঠবে কঠিন। তো প্রশ্ন হলো, কোরিয়ার পথ সঠিক না বাংলাদেশের পথ? এর কোনো সহজ উত্তর নেই। কোরিয়া সমৃদ্ধ, কিন্তু কষ্টে ভরা। বাংলাদেশ কম সমৃদ্ধ, কিন্তু তুলনামূলক স্বাধীন। হয়তো মাঝপথে একটা ভারসাম্য থাকা উচিত।
যেখানে দ্রুত উন্নতি হয় কিন্তু মানুষও স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কোরিয়ার গল্প আমাদের শেখায় একটা কথা, দ্রুত উন্নতির পেছনে সবসময় একটা মূল্য থাকে। আমরা যা দেখি শাইনি, পেছনে থাকে অসংখ্য অসীম কষ্ট। তো তোমরা কি মনে করো, কোরিয়ার মতো হওয়া উচিত বাংলাদেশের, না এভাবেই চলা ভালো?